বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। এখনো অনিশ্চয়তার দোলাচলে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি। খসড়া প্রস্তাবে অনুমোদন না দিয়েই সিচুয়েশন রুম ত্যাগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের $12 বিলিয়ন নগদ অর্থ ফেরত দিতে অস্বীকৃতি কাতারের। শর্ত সাপেক্ষে অর্ধেক অর্থ ফেরত দেওয়ার প্রস্তাব দোহার। কালিনিনগ্রাদ ইস্যুতে হুঁশিয়ারি পুতিনের। রুশ ভূখণ্ডে হামলা হলে কঠিন জবাব দেওয়া হবে ন্যাটো এবং ইউরোপকে। এখনো অনিশ্চয়তার দোলাচলে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি। আলোচকরা সমঝোতার কথা জানালেও খসড়া প্রস্তাবে অনুমোদন দেননি ডোনাল্ড ট্রাম্প। সিদ্ধান্ত ছাড়াই সিচুয়েশন রুমের জরুরি বৈঠক ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কোনো সমঝোতা স্মারকই চূড়ান্ত হয়নি জানিয়েছে তেহরান। গেল এক সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন বারবারই বলেছেন ইরানের সাথে চুক্তির কাছাকাছি তারা। 60 দিনের যুদ্ধবিরতির লক্ষ্যে সমঝোতার কথাও জানিয়েছিলেন মার্কিন আলোচকরা। বলা হয়েছিল এবার কেবল ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা। ইরান ইস্যুতে শুক্রবার জরুরি বৈঠক হয় সিচুয়েশন রুমে, কিন্তু প্রায় 2 ঘন্টা ধরে আলোচনার পরও চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি ট্রাম্প। শেষমেশ খসড়া প্রস্তাব নিয়ে ঝুলন্ত পরিস্থিতিতেই বৈঠক ত্যাগ করলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও এখনো চুক্তির বিষয়ে আশাবাদী হোয়াইট হাউস কর্মকর্তারা। বিকল্প হিসেবে আবারও সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। দাবি, আগের চেয়েও যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। আমাদের যুদ্ধের সক্ষমতা এখন আগের চেয়েও বেশি। অস্ত্রশস্ত্রের ভান্ডার আগের চেয়েও সমৃদ্ধ। প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র গোলাবারুদ রয়েছে আমাদের। কেবল দেশেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে মোতায়েন রয়েছে। কাগজে কলমে চুক্তি না হওয়া পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের কথায় বিশ্বাস নেই ইরানের নেতাদের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি সোজা সাপটায় জানিয়ে দিয়েছেন, বার্তা আদান প্রদান চললেও আসলে কোনো সমঝোতা স্মারকই চূড়ান্ত হয়নি। আমাদের স্বার্থ এবং জনগণের অধিকারের ভিত্তিতে নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেই। বার্তা আদান প্রদান চলছে, কিন্তু কোনো সমঝোতা চূড়ান্ত হয়নি। পরমাণু কর্মসূচির মতো ইস্যুগুলো তুলে ধরা হয়েছে, কিন্তু আমি গুরুত্ব দিয়ে বলতে চাই, আমরা যুদ্ধের রীতি টানার দিকে ফোকাস করছি এবং পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করছি না। ইরানের গণমাধ্যম বলছে, দেশটির জব্দকৃত সম্পদ ছাড়, পরমাণু কর্মসূচি, সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তরের মতো ইস্যুগুলোতে এখনো রয়ে গেছে দ্বিমত। ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ব্যর্থ এবং অপদার্থ আখ্যা দিয়েছেন ইরানের সাধারণ মানুষ। ট্রাম্পের নীতি এবং ইরানের হামলার প্রতিবাদে শুক্রবার তেহরানের ইনকিলাব স্কোয়ারে বিক্ষোভে নামেন শত শত মানুষ। যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের অবস্থান নিয়ে ক্ষোভ জানিয়েছেন তারা। এ সময় হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ এবং সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের শর্ত নাকচ করেছেন ইরানিরা। বিক্ষোভে উত্তাল ইনকিলাব স্কয়ার। যুদ্ধবিরতি সম্প্রসারণের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে তীব্র ক্ষোভে ফুঁসছে ইরানের জনগণ। শুক্রবার রাজধানী তেহরানে আবারও রাস্তায় নামে শত শত মানুষ। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সমর্থন জানিয়ে ট্রাম্প বিরোধী স্লোগান দেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি বা আলোচনার বিষয়ে ট্রাম্পের অবস্থান অস্পষ্ট ও অবিশ্বাসযোগ্য। তাদের দাবি, ওয়াশিংটনের চাপ নীতি ব্যর্থ হয়েছে আর ট্রাম্পের বক্তব্য বাস্তবতার সাথে মিলছে না। ট্রাম্প যা বলছেন তা যদি সত্যি হয়, তবে তা প্রমাণ করে যে তার অবরোধ ব্যর্থ হয়েছে। তিনি আমাদের পরাস্ত করতে পারেননি এবং আর অপমানিত না হওয়ার জন্য তিনি বলছেন যে আমরা অবরোধ তুলে নিচ্ছি। এখন দেখতে হবে তিনি কতটা সত্যবাদী। অন্যদিকে প্রস্তাবিত চুক্তিতে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের যে শর্ত দেওয়া হয়েছে তা সরাসরি প্রত্যাখ্যান করেন বিক্ষোভকারীরা। আমরা কোনোভাবেই আমাদের ইউরেনিয়াম হস্তান্তর করব না। সমৃদ্ধ ইউরেনিয়ামের আধ্যাত্মিক ও বস্তুগত উভয় দিক থেকেই উচ্চ মূল্য রয়েছে। এটা আমাদের মাটিরই একটি অংশ। এটা ইরানি জাতির সম্পত্তি এবং আমরাই এই সিদ্ধান্ত নেব। আমাদের কথাই আমাদের নেতার কথা। হরমুজ প্রণালী অবশ্যই বন্ধ রাখতে হবে। যতক্ষণ না আমাদের নেতা অন্য কোনো ঘোষণা দিচ্ছেন, আমরা একই কথা বলতে থাকব।
বিক্ষোভে অংশ নেওয়া অনেকে ট্রাম্পকে অপদার্থ আখ্যা দিয়ে বলেন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে তার নিজস্ব কোনো অবস্থান নেই। প্রথমত, এটা শুধু আমার একার মতামত নয়, সারা বিশ্ব বলছে সে একজন পাগল এবং বোকা লোক। সে তার কথা রাখে না, সে একজন পুরোপুরি মিথ্যাবাদী এবং নিজ প্রকৃতির লোক। সে শুধু আজে বাজে কথা বলে। সে যা বলে আমরা তাতে কান দিই না এবং আমরা আমাদের নিজেদের কাজ চালিয়ে যাই। এই মন্তব্যগুলো বিক্ষোভকারীদের রাজনৈতিক অবস্থান ও ক্ষোভের প্রতিফলন, যা চলমান উত্তেজনার মাঝে নতুন করে কূটনৈতিক অনিশ্চয়তা তৈরি করেছে। মার্কিন নিষেধাজ্ঞার জেরে জব্দকৃত ইরানের $12 বিলিয়ন নগদ অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে কাতার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে ইরান ইন্টারন্যাশনাল বলছে শর্ত সাপেক্ষে এর অর্ধেক অর্থ ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছে দোহা। তবে সরাসরি এই অর্থ পাবে না তেহরান। এই অর্থ দিয়ে কাতার থেকে প্রয়োজনীয় পণ্য কিনতে হবে দেশটিকে। দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশে জ্বালানি রপ্তানি করে এই অর্থ আয় করেছিল ইরান। যুদ্ধের 3 মাস পেরিয়ে গেলেও শান্তি আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নাটকীয়তার অবসান হয়নি এখনো। যুদ্ধবিরতির মেয়াদ আরও 2 মাস বৃদ্ধি করে অমীমাংসিত বিষয়ে আলোচনা করতে একমত উভয় দেশের প্রতিনিধিরা। এই সমঝোতার গুরুত্বপূর্ণ শর্ত ইরানের জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়টি। এই অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা করতে সম্প্রতি দোহার সাথে বৈঠকে বসে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। কাতারের ব্যাংকে গচ্ছিত অন্তত $12 বিলিয়ন নগদ অর্থ তাৎক্ষণিক ও শর্তহীনভাবে মুক্ত করার দাবি জানায় তেহরান। তবে কোনো প্রকার অর্জন ছাড়াই শেষ হয় বৈঠকটি। বিষয়টি সম্পর্কে অবগত এক কর্মকর্তার বরাতে ইরান ইন্টারন্যাশনাল বলছে এই অর্থ সরাসরি হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে কাতার সরকার। শর্ত সাপেক্ষে ফেরত দিতে রাজি হয় কেবল অর্ধেক পরিমাণ অর্থ। অপর এক কর্মকর্তা জানান গচ্ছিত এই অর্থ কেবল কাতার থেকে প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে ব্যবহার করতে পারবে তেহরান। ওয়াশিংটনের শঙ্কা, অর্থ ফেরত পেলে বিদেশ থেকে বিভিন্ন সামরিক সরঞ্জাম কিনবে ইরান, আরও শক্তিশালী করবে সামরিক সক্ষমতা। এছাড়া এ অর্থ পেলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সরকারি কর্মকর্তাদের বেতন পরিশোধ করা হবে। এতে অর্থনৈতিকভাবে স্বস্তি পাবে দেশটির সরকার। মার্কিন নিষেধাজ্ঞার জেরে দক্ষিণ কোরিয়ায় তেল বিক্রি করে পাওয়া ইরানের $6 বিলিয়ন আটকা পড়ে সিউলের 2টি ব্যাংকে। পরবর্তীতে 2023 সালে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বন্দি বিনিময় হলে মধ্যস্থতাকারী দেশ কাতারের সেন্ট্রাল ব্যাংকে হস্তান্তরের অনুমতি দেয় ওয়াশিংটন। পরবর্তীতে অন্যান্য দেশগুলোতে আটকা পড়া অর্থ মিলিয়ে মোট $12 বিলিয়ন নগদ অর্থ দোহার থেকে দাবি করে তেহরান। ফরওয়ার্ড ডিফেন্স লাইন ছাড়িয়ে লেবাননের আরও গভীরে অভিযান শুরু করেছে ইসরায়েল, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন লেবাননের লিতানি নদী অতিক্রম করে আরও ভেতরে অগ্রসর হয়েছে আইডিএফ। দক্ষিণ লেবানন, বৈরুত এবং বেওকা উপত্যকার সব জায়গায় অভিযান চালাচ্ছে তার দাবি। এটি হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা। অন্যদিকে লেবাননের রাষ্ট্রীয় সূত্র জানিয়েছে শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন, যার মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এছাড়া বৈরুত ও বেকা এলাকায়ও বিমান হামলা চালিয়েছে আইডিএফ, যেখানে প্রাণহানি রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় সংঘর্ষ ও সেনা অভিযানে আরও বিস্তৃত রয়েছে। এছাড়া দক্ষিণ লেবাননের আরও 7টি শহর থেকে জনগণকে অবিলম্বে পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ধনী দেশগুলোর প্রতিরক্ষায় আর ভর্তুকি দেবে না যুক্তরাষ্ট্র। শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে এই মন্তব্য করেছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। মিত্র দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় ও দায়িত্ব আরও ন্যায্যতার ভিত্তিতে ভাগাভাগির আহ্বান জানিয়েছেন তিনি। ধনী দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বহনে যুক্তরাষ্ট্রের ভর্তুকি দেওয়ার যুগ আর নেই। আমাদের যোগ্য অংশীদার প্রয়োজন। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের নিরাপত্তা অস্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির উপর নির্ভর করছে। অনেকেই নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে যথেষ্ট মনোযোগ দিচ্ছে না। সবাই দায়িত্ব ভাগ করে নিলেই জোট শক্তিশালী হবে। গাজা উপত্যকায় নতুন করে দখল পরিকল্পনার ঘোষণায় আবারও তীব্র আতঙ্ক ও বাস্তুচ্যুতির শঙ্কায় রয়েছে ফিলিস্তিনিরা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার 70% দখলের ঘোষণার পর স্থানীয়দের মাঝে ক্ষোভ ও হতাশা বাড়তে থাকে। এমনকি তারা মধ্যস্থতাকারী ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস নিয়েও অসন্তোষ জানিয়েছেন। সম্প্রতি গাজা সিটিতে ইসরায়েলি হামলার ঘটনায় আরও গভীর হয়েছে মানবিক সংকট। বহুবার ঘর ছাড়া হয়েছেন গাজা উপত্যকার বাসিন্দা আল ইমরানি। তবুও একদিন নিজের ঘরে ফেরার স্বপ্ন ছিল তার চোখে, কিন্তু এখন সেই স্বপ্নও ধীরে ধীরে মুছে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে গাজা সিটিতে ইসরায়েলি হামলায় আবারও ধ্বংস হয়ে যায় আল ইমরানির পরিবারের শেষ আশ্রয়। আগাম সতর্কতার পরও রক্ষা করা যায়নি আবাসস্থল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় আরও অংশ দখলের নির্দেশ দেওয়ার পর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে উপত্যকার বাস্তুচ্যুত মানুষের মধ্যে। গাজার 70% দখলে নিতে ইসরায়েলি পরিকল্পনার খবরে বেঁচে থাকা শেষ ভরসাটুকু হারিয়ে ফেলেছেন ফিলিস্তিনিরা। কয়েক দফায় বাস্তুচ্যুত হওয়ার পরও আমি তাঁবু থেকে আমার বাড়িতে ফিরে এসেছিলাম। আজ আমরা আবারও তাঁবুতে ফিরে যাব এবং সেখানেই বাকি জীবনটা থাকতে হবে। কিন্তু যদি আবারও বাস্তুচ্যুতি হয় তাহলে এই তাঁবুটা কোথায় টাঙাবো? স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ইতিমধ্যে গাজার প্রায় 64% কার্যত নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। নেতানিয়াহু এসব দখলকৃত এলাকাকে বাফার জোন হিসেবে বর্ণনা করছেন, যা তার দাবি অনুযায়ী নিরাপত্তার জন্য প্রয়োজনীয়। কিন্তু বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কাছে এই নিরাপত্তা মানে শুধু আরও একবার ঘরছাড়া হওয়া, আরেক দফা তাঁবুর অনিশ্চিত জীবন। নেতানিয়াহুর এই ঘোষণার পর থেকে তথাকথিত বোর্ড অব পিস নিয়েও ক্ষোভ বাড়ছে ফিলিস্তিনিদের মধ্যে। ওরা যে শান্তি বোর্ডের কথা বলেছিল তা কোথায়? যারা বলেছিল আমরা আসবো, রুখে দাঁড়াবো, তারা কোথায়? এই কথাগুলোর কোনো বাস্তবতা নেই। প্রতিদিন শহীদের সংখ্যা বাড়ছে, আহতদের সংখ্যাও বাড়ছে, যুদ্ধবিরতিরও কোনো অস্তিত্ব নেই। ইসরায়েলের নতুন পরিকল্পনা শুধুমাত্র কোনো কৌশল নয়, বরং ধীরে ধীরে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে ফেলার নীল নকশা বলে মনে করেন গাজাবাসী। প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আবারও একটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণ গেছে কমপক্ষে 3 জনের। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই হামলা বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। এক্স বার্তায় যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড সাউথকম জানিয়েছে, শুক্রবার বেআইনি তৎপরতার খবর পেয়ে একটি নৌযানকে তাড়া করে তারা। মাদক পাচারে জড়িত ছিল সেটি। সাউথকম কমান্ডারের নেতৃত্বে যৌথ টাস্ক ফোর্স পরিচালনা করে অভিযান। হামলার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে মার্কিন বাহিনী। বেশ কয়েক মাস ধরেই প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মাদক বিরোধী অভিযানের নামে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী, যার প্রধান টার্গেট ভেনেজুয়েলার নৌযান। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী কেনেডি সেন্টারকে ডোনাল্ড ট্রাম্পের নামে নামকরণের উদ্যোগকে অবৈধ ঘোষণা করেছেন মার্কিন আদালত। কংগ্রেসের অনুমোদন ছাড়া কেনেডি সেন্টারের নাম পরিবর্তন করা যাবে না, শুক্রবার এমন রায় দেন বিচারক। 14 দিনের মধ্যে ট্রাম্পের নাম সম্বলিত সব সাইনবোর্ড সরিয়ে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি সংস্কার কাজের জন্য আগামী 2 বছর কেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত করেন বিচারক। রায়ের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা, কেনেডি সেন্টারের মালিকানা ও পরিচালনার দায়িত্ব কংগ্রেসের কাছে হস্তান্তরের উদ্যোগ নেবেন তিনি। এই প্রকল্পে আর আগ্রহ নেই বলেও মন্তব্য করেন রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস। এবার যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে রাশিয়াকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ। শুক্রবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে সংস্থাটি। সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতা বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বার্ষিক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে নতুন এই তালিকা। এতে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ইউক্রেনীয় বন্দীদের উপর যৌন নির্যাতনের বেশ কিছু ভয়াবহ অভিযোগ উঠে এসেছে। 2025 সালে এমন 310টি ঘটনার তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ। সেনাদের পাশাপাশি বেসামরিক বন্দীদের উপরও হয়েছে নির্যাতন। ভুক্তভোগী নারী, পুরুষ, এমনকি শিশুরাও। গাজায় ফিলিস্তিনিদের উপর যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘের একই প্রতিবেদনে কালো তালিকাভুক্ত করা হয়েছে ইসরায়েলকেও, যার প্রতিক্রিয়ায় মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সাথে সব সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে তেল আবিব। ন্যাটো যদি রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলে হামলার চেষ্টা করে, তাহলে আক্রমণকারীদের সম্পূর্ণ ধ্বংস করতে মস্কোর কাছে সব ধরনের সামরিক সক্ষমতা রয়েছে, এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে লাটভিয়ার ভূখণ্ড ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলে সেই দেশকেও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছেন তিনি। বাল্টিক অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাশিয়ার কালিনিনগ্রাদকে ঘিরে। চলতি মাসের শুরুর দিকে লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেস্টোটিস বুদ্রিস হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যাটো জোট রাশিয়ার ভেতরে কালিনিনগ্রাদে আঘাত হানতে সক্ষম। শুক্রবার সংবাদ সম্মেলন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে নানা ইস্যুতে আলোচনার এক পর্যায়ে উঠে আসে কালিনিনগ্রাদ ইস্যুটিও। তিনি বলেন, অঞ্চলটিতে হামলার চেষ্টা করা হলে আক্রমণকারীদের ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সব সামরিক সক্ষমতা মস্কোর হাতে রয়েছে। রাশিয়ার সার্বভৌম ভূখণ্ডে যে কোনো আগ্রাসনের জবাব হবে অত্যন্ত কঠোর। রাশিয়ার বিরুদ্ধে যারা হামলার চেষ্টা করবে তাদের মোকাবেলা ও ধ্বংস করার জন্য আমাদের কাছে প্রয়োজনীয় সব শক্তি ও সামরিক সক্ষমতা রয়েছে।
остатки дронов, которые... সংবাদ সম্মেলনে ইউক্রেন যুদ্ধকে ঘিরেও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। দেশটির গোয়েন্দা সংস্থা জানায় ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে। রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন যে কোনো স্থান বা অঞ্চল মস্কোর কাছে বৈধ লক্ষ্যবস্তু। অন্য কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে রাশিয়ার উপর হামলা চালানো হলে সেই দেশও পাল্টা আঘাতের মুখে পড়তে পারে। তবে সামরিক হুঁশিয়ারির পাশাপাশি কূটনৈতিক পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন পুতিন। তার দাবি, উত্তেজনা ও পাল্টাপাল্টি হুমকির মধ্যেও ইউক্রেন সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানে অর্থবহ আলোচনায় অংশ নিতে প্রস্তুত রয়েছে রাশিয়া। মার্কিন আগ্রাসনের ঝুঁকি বেড়ে যাওয়ায় সামরিক মহড়া চালিয়েছে কিউবার বিপ্লবী সশস্ত্র বাহিনী। শুক্রবার এই মহড়া পর্যবেক্ষণ করেছেন আর্মি কর্পস জেনারেল আলভারেডো লোপেজ সিয়েরা। মহড়ায় আর্টিলারি পরিচালনা, অপটিক্যাল যন্ত্রপাতি, যোগাযোগ সরঞ্জাম এবং গোলাবর্ষণ অনুশীলনের উপর গুরুত্ব দেওয়া হয়। এদিকে গুয়ান্তানামো উপকূলের নৌঘাটিতে মার্কিন জেনারেলদের সাথে নিরাপত্তা আলোচনা বেশ ইতিবাচক হয়েছে বলে জানিয়েছে কিউবার সেনাবাহিনী। উভয় পক্ষ ভবিষ্যতে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে বলেও জানানো হয়। দীর্ঘদিন এই আলোচনায় স্থবির থাকায় মার্কিন আগ্রাসনের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেন কিউবার উপপররাষ্ট্রমন্ত্রী জোসেফাইন ভিদেল। মার্কিন নিষেধাজ্ঞার জেরে কয়েক দশকের মধ্যে সবচেয়ে গভীর অর্থনৈতিক সংকটে পড়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একযোগে একাধিক গাড়িকে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় কমপক্ষে 5 জন নিহত ও 34 জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত 2:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে সড়ক নির্মাণের কাজ চলায় এই স্থানে খুব ধীর গতিতে চলাচল করছিল গাড়িগুলো। তবে বাসটির গতি কমাতে ব্যর্থ হন বাস চালক। ফলে বাসের ধাক্কায় সামনে একাধিক গাড়ি একটি অপরটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে একটি প্রাইভেট কারে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই একই পরিবারের 4 জন নিহত হন। বাসটিতে চালক সহ অন্তত 34 জন যাত্রী ছিল বলে জানা যায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছে স্থানীয় পুলিশ। সরকার বিরোধী অবরোধে কার্যত অচল হয়ে পড়েছে বলিভিয়ার রাজধানী লা পাজে। এতে লা পাজ ও এল আলতো সহ বিভিন্ন শহরে সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকটে বাজার, হাসপাতাল ও গ্যাস স্টেশনগুলোতে চাপ বাড়ছে। শুক্রবার গ্যাস স্টেশনগুলোতে দীর্ঘ যানজট ও সারি দেখা গেছে। জ্বালানি সংগ্রহের জন্য অনেক বাসিন্দাকে ঠান্ডার মধ্যে রাত কাটাতে বাধ্য হতে হয়েছে। এদিকে বাজারগুলো প্রায় জনশূন্য হয়ে পড়েছে এবং অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা গেছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রদ্রিগো পাজের মধ্যপন্থী সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, সরকারের মিতব্যয়ী অর্থনৈতিক নীতি প্রত্যাহার করতে হবে এবং ক্রমবর্ধমান জীবনযাত্রায় ব্যয় কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দ্য জন এফ কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস। সাবেক মার্কিন প্রেসিডেন্টের নামে প্রতিষ্ঠানটির জন্ম 1971 সালে। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে এর নাম পরিবর্তন করে ট্রাম্প প্রশাসন। নতুন নাম রাখা হয় দ্য ডোনাল্ড জে ট্রাম্প অ্যান্ড দ্য জন এফ কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস। কেনেডির নামের সঙ্গে নিজের নাম যুক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প নিজের নাম পছন্দ করেন, ব্যাপারটি নতুন নয়। নিউ ইয়র্কের ম্যানহাটনে তার নামে রয়েছে 58 তলা ট্রাম্প টাওয়ার। নিউ জার্সিতে রয়েছে ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের 250 বছর পূর্তি উপলক্ষে দেশটির $250 মুদ্রায়ও তার ছবি ছাপা নিয়ে চলছে তোড়জোড়। এছাড়া নিজের নামে রণতরী তৈরিরও ঘোষণা দিয়েছেন তিনি, যার নাম হবে ট্রাম্প ক্লাস USS ডেফিয়েন্ট। এবার কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মার্কিন জেলা জজ ক্রিস্টোফার কুপার রায় বলেছেন, কেনেডি সেন্টারের নাম পরিবর্তনের ক্ষমতা পরিচালনা পর্ষদের নেই। কংগ্রেসের আইনের মাধ্যমে প্রতিষ্ঠানের নাম নির্ধারিত হয়েছে, ফলে কংগ্রেসের অনুমোদন ছাড়া এর নাম পরিবর্তন করা যাবে না। আদালতের রায় সংস্কার কাজের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ রাখার সিদ্ধান্তকেও অবৈধ ঘোষণা করা হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী আগামী 14 দিনের মধ্যে ভবনের সামনের অংশ, বিভিন্ন সাইনবোর্ড, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সরকারি নথি থেকে ট্রাম্পের নাম সরিয়ে ফেলতে হবে। এর ফলে প্রতিষ্ঠানটির নাম আবারও জন এফ কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস হিসেবে বহাল থাকবে। এই রায়ে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লম্বা পোস্টে তিনি লিখেছেন, বিচারক ক্রিস্টোফার কুপার রায় দিয়েছেন যে কেনেডি সেন্টার সংস্কারের জন্য বন্ধ করা যাবে না এবং ট্রাম্প নামটিও সরিয়ে ফেলতে হবে। অথচ প্রতিষ্ঠানটি বছরের পর বছর অবহেলা, ক্ষয় এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে ধ্বংসের পথে চলে গিয়েছিল। তিনি আরও দাবি করেন, আমি একটি লোকসানি প্রতিষ্ঠানকে সফল প্রতিষ্ঠানে রূপান্তর করার দায়িত্ব নিয়েছিলাম।
কিন্তু বিচারক কুপার এবং উগ্র বামপন্থীরা সেটিকে বাঁচানোর পরিবর্তে ধ্বংস করে দিতে চায়। ট্রাম্পের ভাষায়, ভবনটির বিভিন্ন অংশে কাঠামোগত ঝুঁকি রয়েছে এবং বড় ধরনের সংস্কার ছাড়া সেটি নিরাপদ নয়। তিনি বলেন, জনগণের নিরাপত্তা ঝুঁকির মুখে রেখে আমি কোনো কিছুর সঙ্গে জড়িত থাকতে পারি না। যদি আমাকে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া হয়, তাহলে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার কোনো আগ্রহ আমার নেই। অন্যদিকে আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন ডেমোক্র্যাট কংগ্রেস ওমেন জয়েস বিটি, যিনি এ বিষয়ে মামলা করেছিলেন। তিনি বলেন, আজকের রায় স্পষ্টভাবে প্রমাণ করেছে যে কেন্দ্রটির নাম পরিবর্তন এবং এটি বন্ধ করে দেওয়ার কোনো আইনি ভিত্তি নেই। বিটির ভাষায়, কেনেডি সেন্টার আমেরিকার জনগণের প্রতিষ্ঠান, এটি ডোনাল্ড ট্রাম্পের নয়। তিনি ব্যক্তিগত গৌরবের জন্য এই ঐতিহাসিক স্মৃতিচিহ্নকে ব্যবহার করতে চেয়েছেন। মামলার নথি অনুযায়ী কেন্দ্রটির পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য অভিযোগ করেন, সংস্কার ও সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের যথাযথ তথ্য দেওয়া হয়নি। আদালতও পর্যবেক্ষণ করেন, বোর্ড সদস্যদের দেওয়া নথিপত্রে কেন্দ্রটি সম্পূর্ণ বন্ধ করার প্রয়োজনীয়তার পর্যাপ্ত ব্যাখ্যা ছিল না। কেনেডি সেন্টার কর্তৃপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র রোমা দারাভি বলেন, আমরা আশাবাদী যে আপিল আদালত ট্রাম্পের সাংস্কৃতিক অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত বহাল রাখবে। কেনেডি সেন্টারকে ঘিরে এই আইনি লড়াই শুধু একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পরিবর্তনের প্রশ্ন নয়, বরং রিপাবলিকান ডেমোক্র্যাটদের কূটনৈতিক লড়াইয়ে পরিণত হয়েছে। ইরানের সঙ্গে 2 মাসের যুদ্ধবিরতি প্রায় কাছাকাছি, এমন কথাই বলছিলেন মার্কিন কর্মকর্তারা। তবে আবারও শুরু হলো অনিশ্চয়তা। 29 মে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে 2 ঘন্টার বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের আগেও তিনি বলেছিলেন, ইরান ইস্যুতে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি মিস্টার প্রেসিডেন্ট। কয়েকদিন ধরেই একটি খসড়া সমঝোতা নিয়ে আলোচনা করছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকারীরা। প্রস্তাবিত পরিকল্পনায় বর্তমান ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানোর পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রয়েছে নতুন করে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার বিষয়। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, চুক্তির মূল শর্ত হবে ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানকে স্থায়ীভাবে পারমাণবিক অস্ত্রের পথ থেকে সরে আসতে হবে। একই সঙ্গে হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করতে হবে এবং সেখানে পাতা সব সামুদ্রিক মাইন অপসারণ করতে হবে। ফার্স্ট নিউজের একটি প্রতিবেদন বলছে, ইরান এখনো চূড়ান্তভাবে এই সমঝোতায় রাজি নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সম্ভাব্য চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি। বর্তমানে তাদের প্রধান মনোযোগ যুদ্ধের অবসান ঘটানোর দিকে, পারমাণবিক কর্মসূচির কারিগরি খুঁটিনাটি নিয়ে নয়। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ কঠোর সুরে বলেন, তেহরান কোনো মৌখিক আশ্বাসে বিশ্বাস করে না। তার ভাষায়, আমরা আলোচনার মাধ্যমে কোনো ছাড় আদায় করি না, আমরা তা আদায় করি ক্ষেপণাস্ত্রের শক্তিতে। আলোচনার টেবিলে আমরা কেবল তাদের সেই বাস্তবতাটি বুঝিয়ে দেই। তিনি আরো বলেন, যে কোনো চুক্তির প্রকৃত বিজয়ী সেই পক্ষ যে চুক্তি স্বাক্ষরের পরের দিন থেকেই যুদ্ধের জন্য সবচেয়ে ভালোভাবে প্রস্তুত থাকে। সমঝোতার সবচেয়ে জটিল অংশ হয়ে উঠেছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তথ্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে 440 কেজির বেশি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে সহজেই যে কোনো সময় পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলা সম্ভব। ট্রাম্প প্রশাসন চাইছে ইরান এই মজুদ পুরোপুরি ত্যাগ করুক এবং আন্তর্জাতিক তদারকির আওতায় তা ধ্বংস করা হোক। তবে তেহরান এখন পর্যন্ত প্রকাশ্যে এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি। ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং এর সঙ্গে অস্ত্র তৈরির কোনো সম্পর্ক নেই। সমঝোতার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস এই জলপথ দিয়েই পরিবাহিত হয়। গত কয়েক মাস ধরে উত্তেজনার কারণে এই পথের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। মার্কিন কর্মকর্তাদের দাবি, আলোচনায় এমন একটি প্রস্তাব রয়েছে যাতে ইরান হরমুজে কোনো ধরনের টোল বা শুল্ক আরোপ করতে পারবে না এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সব সামুদ্রিক মাইন অপসারণ করবে। বিনিময়ে ওয়াশিংটনের পক্ষ থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করা এবং ইরানের তেল রপ্তানির সুযোগ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে তেহরান বলছে, হরমুজের নিরাপত্তা ও ব্যবস্থাপনা ইরান ও ওমান যৌথভাবে পরিচালনা করবে এবং এই বিষয়ে জাতীয় স্বার্থের সঙ্গে আন্তর্জাতিক স্বার্থ বিবেচনায় নেওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে স্পষ্ট, ওয়াশিংটন ও তেহরান
উভয় পক্ষই আলোচনার দরজা খোলা রেখেছে, কিন্তু পারমাণবিক কর্মসূচি, হরমুজের নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক নিরাপত্তা এসব প্রশ্নে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। হোয়াইট হাউসের দীর্ঘ বৈঠকের পরও ট্রাম্পের সিদ্ধান্তহীনতায় বোঝা যাচ্ছে সমঝোতার পথ এখনো মসৃণ নয়। এমন পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক কোন দিকে যাবে সেই প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে ইরানের দর কষাকষির মূল কেন্দ্র হলো পারমাণবিক অস্ত্র এবং হরমুজ প্রণালী। প্রথমত, যুক্তরাষ্ট্র চায় ইরান কখনো পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। দ্বিতীয়ত, ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, সেখান থেকে তারা কোনো শুল্ক তুলতে পারবে না। এই বিষয়গুলো নিয়ে ইরানের কিছু শর্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সমঝোতার খুব কাছাকাছি অবস্থান করছে, কিন্তু ইরান জানিয়েছে এখনো কিছু বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার বলেছেন, চলমান আলোচনায় তেহরান নাটকীয় ছাড় দিয়েছে, তবে শেষ পর্যন্ত এসব ছাড় ট্রাম্পের মানদণ্ড পূরণ করছে কিনা সেই সিদ্ধান্ত ট্রাম্প নেবেন। এর আগে মার্কিন সূত্র জানিয়েছিল ওয়াশিংটন ও তেহরানের আলোচকরা বর্তমান যুদ্ধবিরতি আরো 60 দিন বাড়ানোর একটি কাঠামোগত প্রস্তাবে নীতিগতভাবে একমত হয়েছেন। এর লক্ষ্য হলো আনুষ্ঠানিক ও দীর্ঘমেয়াদী আলোচনার জন্য সময় তৈরি করা। তবে ফার্স নিউজের প্রতিবেদন বলছে এখনো কিছু বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি। ইরানের আলোচকরা ধারণা করছেন বিষয়গুলো চূড়ান্ত হওয়ার আগেই ট্রাম্প একা 60 দিনের সমঝোতা ঘোষণা করে দিতে পারেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরান ইস্যুতে তুলনামূলক আশাবাদী অবস্থান নিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী ইরান সদিচ্ছা নিয়েই আলোচনা করছে এবং আলোচনায় কিছু অগ্রগতিও হয়েছে। ভ্যান্স বলেন, আমরা আলোচনায় অনেক অগ্রগতি করেছি, কিন্তু খসড়া চুক্তির বিষয়ে প্রতিক্রিয়াও এসেছে। আমরা এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছি যেখানে বাকি ইস্যুগুলো বসে সমাধান করা সম্ভব হতে পারে। ভ্যান্স আরো দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বা ধারণ না করার বিষয়ে সম্মত হয়েছে এবং যুক্তরাষ্ট্র সময়ের সঙ্গে সেটি যাচাই করবে। হরমুজ প্রণালী নিয়েও ভ্যান্স গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, ইরান একটি সমঝোতা চায় এবং তারা হরমুজ প্রণালী খুলে দিতে চায়। আমরাও চাই সেটি খোলা থাকুক। তবে তিনি এটিও স্বীকার করেন যে যুদ্ধবিরতি সবসময় পুরোপুরি স্থিতিশীল থাকে না। তার ভাষায়, নিচু পর্যায়ের কমান্ডারদের ভুল বা যোগাযোগ বিভ্রাটের কারণে মাঝে মধ্যে ছোটখাটো উত্তেজনা দেখা দিতেই পারে। যুদ্ধ ও এর অর্থনৈতিক প্রভাব নিয়ে কড়া সমালোচনা করেছেন নিউ ইয়র্কের আলোচিত মেয়র জোহরান মামদানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই যুদ্ধ এমন এক সংঘাত যার পক্ষে কেউ ভোট দেয়নি, কিন্তু এর মূল্য দিচ্ছে সাধারণ মানুষ। মামদানি লিখেছেন, হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন, 13 জন মার্কিন সেনা সদস্য আর কখনো তাদের পরিবারের কাছে ফিরবেন না। আর যুক্তরাষ্ট্রের মানুষ জ্বালানি ও নিত্যপণ্যের বাড়তি দামের চাপ সামলাচ্ছে। তিনি অভিযোগ করেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ শুরু হওয়ায় সাধারণ জনগণের ওপর অর্থনৈতিক চাপ বেড়েছে, অথচ সিদ্ধান্ত গ্রহণকারীরা নিজেরা সেই মূল্য দিচ্ছেন না। শুরু থেকেই এই যুদ্ধের বিরোধিতা করছেন মামদানি। ঈদুল আজহার পর আবারও সরব হলেন তিনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সম্প্রতি কূটনীতির বার্তা দিয়েছেন। মালয়েশিয়া ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপের পর এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরান সবসময় কূটনৈতিক সমাধানের পক্ষে। তিনি পাকিস্তানকে যুদ্ধ বন্ধে উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং মালয়েশিয়ার মানবিক অবস্থানের প্রশংসা করেন। পেজেশকিয়ানের ভাষায়, ইরানের নীতি হলো মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করা। তার এই বক্তব্য থেকে স্পষ্ট, তেহরান এখন আঞ্চলিক সমর্থন ধরে রেখে আলোচনার পথেই অগ্রসর হতে চায়। বর্তমান পরিস্থিতিতে কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। প্রথমত, ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই সরাসরি বড় ধরনের যুদ্ধ এড়াতে চায়। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী ও পারমাণবিক কর্মসূচি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তৃতীয়ত, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সেটি এখনো ভঙ্গুর। ইতোমধ্যে 3 দিনে 2 বার হামলা করেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমঝোতার কথা বলা হলেও ইরানের পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে না। ট্রাম্প প্রশাসন একদিকে সামরিক চাপ বজায় রাখতে চাইছে, অন্যদিকে আলোচনার মাধ্যমে ইরানের কাছ থেকে বড় ধরনের কৌশলগত ছাড় আদায়ের চেষ্টা করছে। অন্যদিকে ইরানও চাইছে কম হলেও অর্থনৈতিকভাবে কিছুটা সুবিধা দেওয়া হোক তাদের। তবে শেষ পর্যন্ত এই আলোচনা পূর্ণাঙ্গ চুক্তিতে রূপ নেবে কিনা তা নির্ভর করছে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত ও ইরানের কূটনীতির ওপর। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।